ফুলকিকে সুস্থ করে তুলে রুদ্রকে শেষ করে দিতে ফিরে আসছে ফুলকির হারিয়ে যাওয়া দিদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত মন্দিরে যায়। তখনই অরুণা বলতে থাকে, রোহিত যা, তুই মায়ের সামনে সবটা বল, ফুলকিকে উনি ঠিক ঠিক করে দেবে। তারপরে রোহিত দুহাত বাড়িয়ে দেয় আর বলতে থাকে, ঠাকুর মশাই, আমার হাতের মধ্যে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দিন। আমি মায়ের সামনে ফুলকির মতো করেই পুজো করব। ফুলকি তো আমাকে সব বিপদ থেকে বাঁচাতো, আর এরকম করেই কষ্ট করে আমার জন্য পুজো করতো। তখন অরুণা বলতে থাকে, রোহিত তুই পারবি না, তোর হাত পুড়ে যাবে বাবা, তোর তো এগুলো তো অভ্যাস নেই। তখন রোহিত বলে, আমাকে পারতেই হবে মা, ফুলকির জন্য আমি এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না? ফুলকির জন্য আমি সবকিছু করতে পারবো, সবকিছু। তখন এই কথা শুনে অরুণা কাঁদতে থাকে। তারপরে হাতে নিজেই কাঁসা তুলে নেয়, আর এদিকে ঠাকুর মশাইও রোহিতের হাতে আগুনটা ধরিয়ে দেয়। তারপরে রোহিত মায়ের সামনে পুজো করতে থাকে। আর ওইদিকে দেখা যাবে ফুলকিকে মায়ের সামনে নিয়ে গেছে মাধবীলতা। তারপরে গুলিটা বের করা হয়েছে। তখন ফুলকি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন মাধবীলতা মৃত্যুঞ্জয়কে বলতে থাকে, কি হলো মৃত্যুঞ্জয়, মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? তখন মৃত্যুঞ্জয় বলে, জ্ঞান ফিরবে দিদি, আসলে গুলিটা তো গা ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, গুলিটা ভিতরে বেশি ঢোকেনি, তারপরেও অনেকটা রক্তক্ষরণ হয়েছে, তার জন্য জ্ঞান ফিরতে একটু দেরি হবে, কিন্তু জ্ঞান ফিরে আসবে। রক্ত দিতে পারলে ভালো হতো। তখন মাধবীলতা বলে, আচ্ছা, তাহলে এখানে রক্ত দেওয়ার ব্যবস্থা করা যায় না? তখন মৃত্যুঞ্জয় বলতে থাকে, ব্যবস্থা তো করা যাবে, আমি সবকিছু ব্যবস্থা করতে পারবো, কিন্তু ব্লাডটা তো জোগাড় করতে হবে। ব্লাড ব্যাংকে ব্লাডের জন্য যোগাযোগ করলে তো ওরা সবাই জেনে যাবে। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, না না, সেটা করা যাবে না। তখন মাধবীলতা বলে, আচ্ছা, আমরা এই কয়জনের মধ্যে কেউ একজন ব্লাডটা দিতে পারি না? তখন মৃত্যুঞ্জয় বলে, হ্যাঁ দিতে পারো, কিন্তু ব্লাড গ্রুপও তো মিলতে হবে। তখন মাধবীলতা বলে, নিশ্চয়ই, তুমি ব্লাড গ্রুপগুলো চেক করার ব্যবস্থা করো। আমি জানি নিশ্চয় কারো না কারো ব্লাড গ্রুপ মিলে যাবে, কারণ মায়ে হয়তোবা কোনো না কোনো টানের জন্য এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়েছে। নিশ্চয়ই কোনো টান রয়েছে, তার জন্যই এই মেয়েটা আমাদের হাতে এসে পড়েছে। তখনই মৃত্যুঞ্জয় সাথে সাথে চলে যায় ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসতে। এদিকে ঠাকুর মশাই মাধবীলতাকে বলতে থাকে, মাধবীলতা, এই মেয়েটা কিনা শেষ পর্যন্ত রুদ্ররূপ সান্যালের বলির বলির পাঠা হলো। তখনই মাধবীলতা বলতে থাকে, সেটাই তো ভাবছি ঠাকুর মশাই, এই মেয়েটাকে কেন ওই রুদ্ররূপ সান্যাল মেরে ফেলতে চাইলো, কেন অন্য একজনকে দিয়ে গুলি করালো? আমি ভাগ্যিস সেদিন সেই জঙ্গলে গিয়েছিলাম, তাই তো এই মেয়েটাকে আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু কেনই বা কিসেরই বা শত্রুতা? তখন ঠাকুরমশাই বলে, রুদ্ররূপ সান্যাল একটা জালিম, ও একটা অসুর, চারদিকে ওর অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই মেয়েটাও হয়তোবা ওর অত্যাচারের শিকার, সেই জন্যই এই কাণ্ড করেছে ও। তাই এই মেয়েটাকে আমাদের সুস্থ করে তুলতেই হবে। তখন মাধবীলতা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এই মেয়েটাকে আমাদের সুস্থ করে তুলতেই হবে। ওইদিকে দেখা যাবে রোহিত মায়ের সামনে পুজো করতে থাকে, আর ফুলকির কথাগুলো মনে করতে থাকে। ওদের সাথে কাটানো সব সময় সব কথাগুলো মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। তারপরে মনে মনে বলতে থাকে, মা তুমি ফুলকির কথা শোনো, সবসময় তুমি ফুলকিকে বাঁচিয়েছো, তুমি এবার আমার কথা শোনো, আমার জন্য হলেও ফুলকিকে বাঁচিয়ে দাও। তুমি ফুলকিকে ভালো রেখো। ফুলকি যেন যেখানেই থাকে ও যেন সুস্থ থাকে, ওর যেন কিচ্ছু না হয়, তুমি শুধু দেখো। এই ভেবে রোহিত খুব মনে মনে কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে মৃত্যুঞ্জয় ব্লাড টেস্ট করার জন্য সবকিছু নিয়ে চলে আসে। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, মাধবীলতা, তুমি মেয়েটার কাছে থাকো, আমরা বরং সবাই ব্লাড গুলো দেই, তারপর তোমাকে ডাকবো। তখন মাধবীলতা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই। তখন সবাই চলে গেলেই মাধবীলতা ফুলকির পাশে বসে ফুলকির মাথায় হাত রাখে আর বলতে থাকে, তুই কে? তোকে আমি বাঁচাবই। নিশ্চয়ই তুই এমন কিছু জানিস যার জন্যই ওই রুদ্ররূপ সান্যাল তোকে গুলি করেছিল। ভাগ্যিস সেদিন আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। ওই রুদ্ররূপ সান্যাল হলো আমার চিরশত্রু। ওকে আমি অনেকদিন ধরে শেষ করতে চাই, কিন্তু সেই শেষটা করতে পারছিলাম না। তাই তো সেদিন সেখানে গিয়েছিলাম, যে কোনো যদি সুযোগ পাই। আর তখনই দেখতে পেলাম যে রুদ্ররূপ সান্যাল তোকে গুলি করাচ্ছে। ওকে মারতে পারিনি, কিন্তু তোকে যেন আমি বাঁচাতে পারি সেই ব্যবস্থা করেছিলাম। তাই তো তোকে এখানে আমি তুলে নিয়ে এসেছিলাম। তখন এই ভেবে মাধবীলতা সবকিছু ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে একজন এসে বলতে থাকে, মাধবী দিদি, তোমাকে মৃত্যুঞ্জয় ডাকছে, তুমি যাও, আমি এখানে আছি। তখনই মাধবী গিয়ে ব্লাড দিলেই তখন মাধবী বলতে থাকে, কারো না কারো ব্লাড ঠিক মিলে যাবে।
তারপরে ব্লাড দিলে মেয়েটা সুস্থ হয়ে যাবে তো মৃত্যুঞ্জয়? তখন মৃত্যুঞ্জয় বলে, আশা তো করছি ঠিক সুস্থ হয়ে যাবে। তারপরে দেখা যাবে মাধবীলতার ব্লাড গ্রুপই ফুলকির সাথে মিলে যায়। তখন ফুলকিকে রক্ত দেওয়ার ব্যবস্থা করে মৃত্যুঞ্জয় আর ব্লাড দিতে থাকে। তখন মাধবীলতা বলতে থাকে যে ওর জ্ঞান ফিরে আসবে তো? তখন মৃত্যুঞ্জয় বলে, হ্যাঁ, হ্যাঁ, জ্ঞান ফিরে আসবে। মাধবীদি, শেষ পর্যন্ত তোমার ব্লাডই কিনা মিলল? তার মানে তোমার সাথে তো রক্তের টান হয়েই গেল মেয়েটার। তখন মাধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মৃত্যুঞ্জয় বলতে থাকে, তুমি চিন্তা করো না তোমরা। নিশ্চয়ই কালকের মধ্যে জ্ঞান ফিরে আসবে, আমার মনে হচ্ছে। কোনো দরকার হলে আমাকে ডেকো, আমি বরং এখন যাই। তখন এই কথা বলে মৃত্যুঞ্জয় চলে গেলেই ঠাকুরমশাই মাধবীকে বলতে থাকে, মাধবী, মেয়েটাকে তো রক্ত দেওয়া হয়ে গেল, কিন্তু মেয়েটার সাথে ওই রুদ্রব সেনার কি এমন শত্রুতা ছিল সেটা আমি বুঝতে পারছি না। ঠিক তখনই মাধবী ফুলকির মাথায় হাত রাখলেই ফুলকির গায়ে অনেক জ্বর দেখতে পায়। তখন বলতে থাকে, ঠাকুরমশাই, মেয়েটার তো অনেক জ্বর এসেছে, আমি বরং জলপট্টি দেওয়ার ব্যবস্থা করি। এই বলে জল আনতে গেলেই তখন ঠাকুরমশাই ওর মাথায় হাত রাখে আর বলতে থাকে, হ্যাঁ, জ্বরটা তো ক্রমশ বাড়ছে, বেশি করে জলপট্টি দাও। তারপর জলপট্টি দিতে থাকলে ঠাকুরমশাই বলতে থাকে, মাধবীলতা, আমি দেখছি মেয়েটার প্রতি তুমি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছ। না, না, আমাদের দুর্বল হলে চলবে না। তুমি কিন্তু ভুলে যেও না, আমরা ওই রুদ্ররূপ সান্যালের শিকার। সে আমাদের কি অত্যাচার করেছে, কি করেছে, তার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। নাম পাল্টে সবকিছু পাল্টে আমরা দুর্বল হলে চলবে না। তখনই মাধবী বলতে থাকে, ঠাকুরমশাই ঠিক কথা বলেছেন। ওই রুদ্ররূপ সান্যালকে আমাদের শেষ করতে হবে। ও আমাদের অনেক ক্ষতি করেছে। আর শেষ পর্যন্ত কিনা আমরা নাম পাল্টে নিজেদের মুখোশ পাল্টে আমরা এখানে লুকিয়ে আছি। আমরা সবাই একত্রিত হয়েছি নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। না, কিছুতেই আমরা এই কাজটা করতে পারবো না, যে যাতে ওই রুদ্ররূপ সান্যাল কোনোভাবে সবটা বুঝে যায়। কিন্তু এই মেয়েটা নিশ্চয়ই কিছু একটা জানে। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, তুমি তো বলেছিলে ওই হেরিটেজে ওরা সবাই ঘুরতে এসেছিল, তাই না? তখন মাধবীলতা বলতে থাকে, হ্যাঁ, এটা তো পল্লব পল্লব রায়চৌধুরীর বাড়ির লোক। তখন ঠাকুরমশাই বলতে থাকে, তাহলে রুদ্ররূপ সান্যাল নিজের বাড়ির লোকের উপর গুলি চালালো কেন? নিশ্চয়ই মেয়েটা ওর ব্যাপারে সবটা জেনে গিয়েছিল। তখন মাধবীলতা বলতে থাকে, ঠাকুরমশাই, ও আমাদের কাজে লাগবে। ওর থেকে আমরা সবটা জানতে পারবো, আমার মন বলছে ও আমাদের কাজে লাগবে। তখন ঠাকুরমশাই বলে, ঠিক আছে। ঠিক তখনই ফুলকি স্যার স্যার বলে ডাকতে থাকে। তখন মাধবী বলতে থাকে, স্যার স্যার বলছে, নিশ্চয়ই ওর কাছের কেউ বা ওর স্বামী। তারপরেই ঠাকুরমশাই বলতে থাকে, শোনো, ওর জ্ঞান ফিরে আসলে আমরা কিছুতেই সামনে যাব না, আমাদের মুখ দেখাবো না। তখন মাধবীলতা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের দুজনকে বলে দেব, ওরাই বলবে যে ওরাই ওকে বাঁচিয়েছে, আর ওকে বাড়ি ফেরানোর ব্যবস্থাও আমাদের করতে হবে। তখন ঠাকুরমশাই বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রোহিত বাড়ি ফিরে আসে। তখন এই ধানুরা বলতে থাকে, দাদা ভাই রে, এখনো অংশুদা কোনো খবর পায়নি, তাই বলেছে কালকে আবার ঠিকঠাক মতো যাবে। তুই না উপরে চলে যা, একটু রেস্ট নে। তখন অরুণা বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ রোহিত, তুই একটু রেস্ট নে। আর তাছাড়া সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আমি বরং একটু মুড়ি বানিয়ে দিই। তখন পারমিতা বলে, আমি দিচ্ছি। তখন রোহিত বলে, আমি কিছু খাবো না। এই বলে চলে যেতে লাগলে হঠাৎ করেই হাতে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। তখন অরুণা বলে, দেখি দেখি। তখন দেখা যাবে দু হাতের তালুই পুড়ে গেছে। তখন অরুণা বলতে থাকে, আমি তোকে বারবার বারণ করলাম, তুই পারবি না। তুই আমার কোনো কথাই শুনলি না রোহিত। তখন রোহিত কিছুই বলে না। তারপর অরুণা জোর করে মলম লাগাতে গেলেও রোহিত না করে। ঠিক তখনই অংশু চলে আসে আর এসে বলতে থাকে, রোহিত। তখনই রোহিত বলতে থাকে, ফুলকির কোনো খবর পেলে অংশুদা? তখন অংশু বলে, না, ফুলকির কোনো খবর পাইনি। তবে অফিসার বলল ওই নালার পাশে নাকি একটা লাশ পাওয়া গেছে। যা শুনে রোহিত সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।